দেশের সংবিধানে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণভোটের বিষয়টি নির্ধারণ করবে সংসদ। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এছাড়া আরও বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেসব বিষয়ে জনগণের মতামত নিতে হবে। কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা যাবে না, এসব করতে হলে জনগণের রায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এসব করলে সংঘর্ষ হবে, আরেকটা বড় রাজনৈতিক দল এসবের বিরুদ্ধে রাস্তায় নামলে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হবে কিনা সেই প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। এই সংবিধানে গণভোটের কিছু নাই, এই সংবিধানে গণভোটের কিছু নাই। আপনাকে যদি গণভোট করতে হয়, আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছা রূপরেখা থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে, তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে। সংসদে পাশ করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই। জুলাই সনদ নিয়ে বিএনপি মহাসচিবকে আলোচনার আহ্বান জানালেও সাড়া মেলেনি বলে জানিয়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতার ইশতেহার শীর্ষক আলোচনা সভায় কথা জানান তিনি। পরে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে জামাত কিছু চাপিয়ে দিতে চাইছে, এ অভিযোগ সঠিক নয়। জামাত নিয়মতান্ত্রিকভাবে এগোতে চায়। বিএনপি অবস্থান বদলালে আলোচনায় বসা যেতে পারে বলেও জানান তিনি। সেই প্রেক্ষাপটে একটা গণভোট যদি হয়, তাহলে অ্যাসিড টেস্টের যে কথাটা আমরা জানি, একটা পরীক্ষাতে কেন হয়ে গেল যে গভর্নমেন্ট আসলে কতটুকু ইলেকশন করবে, এই কমিশন কতটুকু ক্যাপাবল, এবং এই আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু পারফর্ম করতে পারবে, সবকিছু টেস্ট হয়ে যাবে। আর আমরা অতীতের ব্যাড কালচার থেকে কতটুকু বের হয়ে আসতে পেরেছি, আমরা কি আসলেই ভোট দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে পারলাম কিনা। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজল। জনাব তারেক ফজল, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি, জামাত কিছুদিন আগে পিআর ইস্যুতে আন্দোলনে নেমেছিল, এখন তারা পিআর ইস্যু থেকে সরে এসে তারা এখন গণভোটের দাবিতে রাস্তায় আছে। তো বিএনপি বিপরীতমুখী অবস্থানে আছে, কি মনে হচ্ছে সামনে কি সংঘাতের দিকে যাচ্ছে কিনা? ধন্যবাদ। রাজনৈতিক দলগুলো তাদের বিবেচনায় এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি এবং তাদের বক্তব্য উপস্থাপন করে থাকে। বাংলাদেশে বর্তমান বাস্তবতা আমরা সেটা দেখতে পাচ্ছি যে তারা দলগুলো তাদের নিজেদের বিবেচনা থেকে তাদের অবস্থান ব্যাখ্যা করছে, দাবি তুলছে এবং এগোতে চাচ্ছে। এখন আমরা যেটা দেখছি যে জামাত ইসলামী গণভোটের আয়োজনটি আগে সারতে চাচ্ছে, যাতে করে তারা গণভোটের ফলাফলের ভিত্তিতে পরবর্তী রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, জনগণের অবস্থান তারা জানতে পারে। অন্যদিকে একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং যাদের শাসন করার অভিজ্ঞতা আছে বাংলাদেশে, বিএনপি এই গণভোটকে একই দিনে জাতীয় সংসদের নির্বাচনের দিনেই আয়োজন করতে দাবি করছে এবং এই অবস্থা থেকে তারা দৃঢ়তার সাথে না নড়ার কথা ঘোষণা করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো রাজনৈতিক দলের দাবি হিসেবে আমরা জামাত এবং বিএনপির এই দাবির মধ্যে একটু সংঘর্ষিক, একটু বিপরীতমুখী অবস্থান তো অবশ্যই দেখছি। কিন্তু আমার মনে হয় যে জামাত ইসলামী তাদের পূর্ববর্তী পিআর বিষয়ক যে কঠোর অবস্থান ছিল সেখান থেকে যেমন করে কিছুটা নমনীয় হয়েছে, বর্তমানে তাদের যে দাবি আছে যে গণভোটের আয়োজনটি আগে করতে হবে, সেই দাবিতে তারা কতটুকু টিকে থাকবে অথবা বিএনপি তাদের অবস্থানে কতটুকু অনড় থাকবে, সেটা অবশ্য আমরা আগামী কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো। তবে সাধারণভাবে এটাকে কিছুটা সাংঘর্ষিক হয়তো বলাই যেতে পারে, কিন্তু আবার একই সাথে এটাকে দলগুলো তাদের নিজেদের দাবি নিজেদের পক্ষে আনার জন্য এক ধরনের কৌশল হিসেবে বিবেচনা করা যেতে পারে। আমি মনে করি যে এটা এখনই
আশঙ্কার বিষয় নয়। আমি মনে করি জাতীয় স্বার্থে দুটো রাজনৈতিক দলই তাদের আপনি অবস্থান যেমনটি এবং বলছিলেন জাতীয় স্বার্থকে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, যেটি প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সময় খুবই কম আছে। এই সময়ের মধ্যে আগে গণভোট, এরপরে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই অল্প সময়ের মধ্যে এই দুটি বড় আয়োজন করা সম্ভব কিনা? না, নীতিগতভাবে যদি বলা হয় যে সম্ভব কিনা, আমি মনে করি এতে কোনো সমস্যা নাই। সম্ভব, অবশ্যই সম্ভব। এটা শুধুমাত্র নীতিগত সিদ্ধান্তের বিষয়। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক সিদ্ধান্তে বিভিন্ন পক্ষ থাকবে। রাজনৈতিক সিদ্ধান্ত মানে এর মধ্যে ভিন্ন মত আছে, ডিসএগ্রিমেন্ট আছে। ডিসএগ্রিমেন্ট না থাকলে রাজনৈতিক বিষয় হতো না। আম, আয়োজনে মানে গণভোট আগে আয়োজনে খুব বড় সমস্যা আছে এটা আমি মনে করি না। এটা যদি বিএনপি মেনে নেয় তাহলে এটা সম্ভব, অবশ্যই সম্ভব। আবার যদি জামাত ইসলামী যদি মেনে নেয় যে একই দিনে হবে, সেটাও সম্ভব। সুতরাং এটা বড় কোনো সংকটের বিষয় নয়। বিএনপি এবং জামাতকে জনাব তারেক এই ফজল, বিষয়ে আরো গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না। অর্থাৎ বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট রেখেছে এবং তারা বলছে যে সেটি জুলাই সনদে উল্লেখ থাকতে হবে। এখন এনসিপি বিএনপি তারাও কিন্তু বিপরীত মুখে নোট অফ ডিসেন্ট নিয়ে। এটি আসলে আপনি কিভাবে দেখছেন? নোট অফ ডিসেন্ট আরেকটি বিষয়, যেখানে বিএনপির পক্ষ থেকে কয়েকটি প্রসঙ্গে তাদের ভিন্ন মত সহ বিষয়গুলো পাশ, ঐকমত্য কমিশনে পাশ হোক, এটা তারা সম্মতি দিয়েছে। তো সেইটা রেকর্ড আছে তারা কোন কোন বিষয়ে ভিন্ন মত জানিয়েছে। কিন্তু মনে হলো যে অধিকাংশ রাজনৈতিক দল, ওখানে যারা অংশ নিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল সেটাকে সমর্থন করে এবং সেভাবে সেটা পাশ হয়েছে, ঐকমত্য কমিশনের ডকুমেন্টের অংশ হয়েছে। এখন বিএনপি যেই নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা তো রেকর্ডেড আছেই। গণভোটে যদি সেটা এই নোট অফ ডিসেন্ট সহই পাশ হয়, সেটাও যদি উল্লেখ থাকে, তাতে বিএনপির অবস্থান বদলে যাওয়ার কিছু নেই। বিএনপি বলতেই পারে যে এটা এই বিষয়ে আমরা একমত ছিলাম না, আমরা ভিন্নভাবে ভেবেছি। এই কথাতে কোনো সমস্যা নেই। নোট অফ ডিসেন্ট থাকলে খুব সমস্যা নেই, না থাকলেও বিএনপি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা আমি মনে করি না, কারণ তারা জাতির সামনে সুনির্দিষ্ট ভাষায় তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা, তিনি বলেছেন এই বর্তমান সংবিধানে গণভোটের কোনো সুযোগ নেই, নির্বাচিত সংসদ গণভোটের আয়োজন করবে। এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? এই বিষয়টি বলতে গেলে রাজনীতি বিজ্ঞানের ভাষায় কথা বলার দরকার আছে। রাজনীতি বিজ্ঞান বলে যে আপনার যে বিদ্যমান অথবা স্বীকৃত রাষ্ট্রীয় দলিল, যে এখন যে সংবিধান আছে, এই সংবিধান তো বহু কিছু ছিল না, বহু কিছু নিষিদ্ধ ছিল, বহু কিছু সর্বোচ্চ শাস্তিযোগ্য ছিল। সেই অবস্থায় তো আমরা অনেক কিছু করেছি। সুতরাং এই বিদ্যমান সংবিধানে কি আছে কি নেই এটা আসলে খুব বড় কিছু নৈতিক প্রসঙ্গ না। কারণ পুরো জাতি যেখানে ঐক্যবদ্ধভাবে বিগত ফেসিবাদী শাসকদেরকে পরাজিত করেছে, তাদেরকে দেশান্তরী করেছে, এইটার মাধ্যমে পুরো জাতির ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সুতরাং এটাকে ছোট করে যদি বিএনপি নেতৃবৃন্দ মিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা আরো কয়েকবার বলেছেন, এটা বলাটা খুব বেশি ন্যায্য নয়। সংবিধান জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। তো জনগণের ইচ্ছা তো প্রকাশিত হয়েছে কিছু বিষয়ে। সুতরাং বিদ্যমান সংবিধান আমাদের আছে, এটা যেমন সত্য, মানে আমাদের বর্তমান যে রাজনৈতিক শাসক কর্তৃপক্ষ আছে এই সংবিধানের আওতায় আছে, এই সংবিধানের আওতায় তারা শপথ নিয়েছে, এটা যেমন সত্য। আবার এই সংবিধানের বিদ্যমান বহু কিছুকে অস্বীকার করে জনগণ তাদের দাবি, তাদের ইচ্ছা, জনাব তাদের তারেক ফজল, আকাঙ্ক্ষা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গণভোট সহ সাময়িক নানা ইস্যু নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তারেক ফজল। নির্বাচন নিয়ে শঙ্কা নেই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ঢাকার একটি হোটেলে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় সুষ্ঠু ভোট করতে সরকার তৎপর বলেও জানান তিনি। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জুলাই আন্দোলনকে টেরোরিস্ট
অ্যাটাক হিসেবে উল্লেখ করেছেন, যা আন্দোলন ও অংশগ্রহণকারীদের প্রতি এক গুরুতর হুমকি। বাংলাদেশের মানুষ একটা বেটার শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ একটা বেটার গভর্নেন্স চায়, যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, করাপশন থাকবে না। সেইটাকে তো একদিনে আমরা ডায়ালগ করে তো এটা পাবো না। আর যদি বলেন যে এই পুরো ডায়ালগটাও ভুল, এটাও এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ডায়ালগ হয়েছে, এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো খুব সুচিন্তিত মতামত দিয়েছেন, এবং প্রত্যেকটা মোট 4000 পাতা এটা রেকর্ডেড করা হয়েছে। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে আজ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল 9টা থেকে শুরু হয় এই কর্মসূচি। অংশগ্রহণকারী শিক্ষকরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে একাধিকবার আলোচনায় বসা হলেও ফল পাওয়া যায়নি, তাই এবার রাজপথেই সমাধান আদায় করার ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষকদের 3 দফা দাবি হলো সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন প্রদান, চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা, একই সাথে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান করা। এইসব বৈষম্য নিরসনের জন্যই আমরা আজ অবস্থান কর্মসূচি পালন করছি। 3টি দাবি: 1 নম্বরে 10ম গ্রেড, 2 নম্বরে 10 বছর এবং 16 বছর উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি। আরো কম যোগ্যতা সম্পন্ন লোকেরাও 10ম গ্রেড অলরেডি পেয়ে গেছে, কিন্তু আমাদেরকে দীর্ঘদিন থেকে 10ম গ্রেড থেকে বঞ্চিত রাখা হয়েছে। 10ম গ্রেড আমাদের ন্যায্য অধিকার। আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি যে দেশে শিক্ষকদের মূল্যায়ন করা হয় না, যে দেশে শিক্ষকদের 2য় শ্রেণীর মর্যাদার জন্য রাজপথে নামতে হয়, আন্দোলন করতে হয়, অথচ আপনারা শিক্ষকদের আন্দোলন নিয়ে আরো জানবো, যুক্ত হচ্ছে সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, শিক্ষকরা যে আন্দোলন শুরু করেছে তারা আসলে কি কি দাবি তুলে ধরছে, আর এই আন্দোলনের ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা? যে আজকে সকাল 10টা থেকে মূলত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক সহকারী শিক্ষক যারা আছেন তারা কিন্তু সারা দেশ থেকে এসে জড়ো হয়েছেন। বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তারা অনেকেই রাতে রওনা দিয়ে ভোরে এসে কিন্তু এখানে পৌঁছেছেন, এবং 10টার পর থেকেই তাদের অবস্থান কর্মসূচি এবং দাবি দেওয়ার দাবিতে তারা এরই মধ্যেই কিন্তু এখানে অবস্থান করছেন। এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি মূলত হচ্ছে, শিক্ষকরা এখানে আছেন তারা 3 দফা দাবিতে মূলত তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন। এর আগেও এইসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও তারা এইসব বিষয়ে মূলত কোনো প্রকার পদক্ষেপ নেয়নি বলে তারা অভিযোগ করেছেন, এবং এর প্রেক্ষিতে কিন্তু আজকে এখানে অবস্থান নিয়েছেন। তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে সহকারী শিক্ষকদের 10ম গ্রেড প্রদান, এছাড়া 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত যে সমস্যা সেটির সমাধান করা, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। এই 3 দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন, এবং তারা যেটি বলছেন, তারা এখন বর্তমানে যে গ্রেডে বেতন পাচ্ছেন এই বেতনে আসলে স্বাভাবিক জীবন পরিচালনা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে, যার কারণে কিনা তারা আসলে স্বাভাবিকভাবে তারা মূলত শিক্ষা কার্যক্রমে কিন্তু অংশ নিতে পারছেন না। সেই সাথে যেহেতু সমাপনী পরীক্ষা সামনে আছে, তাদের এই কর্মসূচির কারণে সমাপনী পরীক্ষা ঘিরে আসলে একটি সমস্যা তৈরি হতে পারে, সেটিও তাদের মাথায় আছে। তারা যেটি বলছেন, প্রয়োজনে ক্লাস পরীক্ষা বর্জন করে হলেও তাদের এই দাবি মানার পরেই তারা আসলে ক্লাসরুমে ফিরতে চান। সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখও প্রকাশ করছেন, তবে দাবি আদায় না করে তারা মূলত আজকে এখান থেকে যাবেন না, এমনটাই তারা বলছেন। এবং তাদের দাবির প্রেক্ষিতে এরই মধ্যেই মূলত এখানে কিন্তু আমরা দেখছি কয়েক হাজার শিক্ষক সারা দেশ থেকে এসে জড়ো হয়েছেন, এখন পর্যন্ত অবস্থান নিচ্ছেন। এখন যেহেতু দুপুরবেলা, কিছুটা শিক্ষকদের উপস্থিতি কম আছে, হয়তো আরো পরে তাদের উপস্থিতি বাড়তে পারে। এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। এবার 3 দফা দাবিতে শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। রাজধানীর টিটিপাড়ায় 6 লেনের রেলওয়ে আন্ডারপাসে যান চলাচল শুরু হয়েছে। সকালে আন্ডারপাসের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। আন্ডারপাসটি চালুর ফলে কমলাপুর থেকে টিটিপাড়া সড়কে যান চলাচলের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। তবে কমলাপুরমুখী রাস্তার উপর মেট্রো রেলের স্টেশনের নির্মাণ কাজ চলমান থাকায় আন্ডারপাসের পুরো সফল পেতে আরও সময় লাগবে। প্রকল্প কর্মকর্তারা জানান, সাইকেল ও রিকশার জন্য আলাদা লেনের সুবিধাসম্পন্ন একটি সড়ক ঢাকার এটি প্রথম রেলওয়ে আন্ডারপাস। এতদিন টিটিপাড়া রেল ক্রসিংয়ে ট্রেন যাওয়া আসার কারণে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। মাত্র আধা কিলোমিটার পথ পেরুতেই কখনো 1 ঘন্টা লাগতো।
যানজট এড়াতে খিলগাঁও বা গোলাপবাগ হয়ে যাতায়াত করতেন অনেকে। আন্ডারপাস চালু হওয়ায় ট্রেনে আসা যাওয়ায় সড়কে যান চলাচলে কোনো ব্যাহত ঘটবে না। পুরাতন টিটিপাড়া রাস্তাতে যখন দীর্ঘ সময় বসে থাকতে হতো, ট্রেনের রেলগেটে যখন বসে থাকতে হতো, এখন আর সেটা বসে থাকতে হবে না। এখন একেবারে অবাধভাবে এখানে বিচরণ হবে এবং এটাতে সময় বাঁচবে এবং লোকজনের ভোগান্তি অনেক কমে যাবে। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, এই যে আন্ডারপাস চালু হয়েছে, যারা যাতায়াত করছেন, আন্ডারপাস ব্যবহার করছেন, তাদের অনুভূতি কি জানাবেন? যারা আন্ডারপাস ব্যবহার করছেন এর মধ্যে পথচারী আছেন, যারা ঢাকার বিভিন্ন প্রান্তে থেকে আসছেন অথবা বিভিন্ন প্রান্তে যাবেন, তারাও যেমন একই সাথে স্বস্তি এবং খুশি ভাষা প্রকাশ করছেন এবং স্থানীয় বাসিন্দারা তো বটেই, তারা তার চাইতে বেশি আনন্দিত এবং খুশি। তারা এই আন্ডারপাসকে আশীর্বাদ হিসেবে দেখছেন, কেননা এই আন্ডারপাসকে কেন্দ্র করে তাদেরকে দীর্ঘ সময় ধরে যানজট এবং নানান ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। কেননা যখন আন্ডারপাস ছিল না, এই রাস্তাটি উঁচু ছিল এবং ট্রেন লাইন পার হয়ে যেতে হতো, তখন কিন্তু তাদের প্যাডেল চালিত ভ্যান, রিক্সা বা মালামালবাহী যানবাহনগুলো কিন্তু এই উঁচু ওঠানামা করতে বেশ ভোগান্তি বেগ পেতে হতো। এবং এই রেল লাইন যখন ট্রেন যায়, এই ক্রসিংয়ের মধ্যেও কিন্তু সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো, কেননা এই রেল ক্রসিংয়ে অপেক্ষা করতে গিয়ে। তবে যখন আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হলো, তখন কিন্তু এলাকাবাসী টানা 2 বছরেরও বেশি সময় ব্যাপক চরম ভোগান্তির বা দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়েছে, কেননা নির্মাণ কাজে নির্মাণ সামগ্রী, ধুলা, বালু, কাদা, জলজট সব মিলায় স্থানীয় বাসিন্দারা কিন্তু বেশ নাজেহাল একটা পরিস্থিতি পার করেছে। তবে এই পরিস্থিতি পার করার পরে আন্ডারপাস আজকে যখন খুলে দেওয়া হয়েছে এবং সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করার পর থেকে কিন্তু স্থানীয় বাসিন্দা এবং এই রাস্তায় চলাচলকারী নিয়মিত যাত্রীদের মধ্যে একটা প্রফুল্ল ভাব খেয়াল করা গেছে। আজকে সকাল 10টার পরে উদ্বোধনের পর থেকে কিন্তু আমরা খেয়াল করতে পারছি যে এই সড়ক ধরে যানবাহন চলাচলের যে প্রবণতা, যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু অনেক বেড়েছে। কেননা এই দিক থেকে খিলগাঁও, সায়েদাবাদ হয়ে মতিঝিল, কমলাপুর এলাকায় যাতায়াতকারী যে গাড়ি ঘোড়ার সংখ্যা, তারা কিন্তু এখন আর কমলাপুর ঘুরে তাদেরকে যেতে হচ্ছে না। তারা এই সংযোগ সড়ক ব্যবহার করে খুব সহজেই খিলগাঁও থেকে মতিঝিল কিংবা কমলাপুর এলাকায় যেতে পারছে। এই সুবিধা তাদের জন্য বাণিজ্যিক এবং সময় দুটোই রক্ষা করবে বলে তারা মনে করছেন। টিটিপাড়া আন্ডারপাসে যান চলাচল শুরু হয়েছে আজ থেকে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। রাস্তার কুকুর বিড়ালের প্রতি নিষ্ঠুরতা বাড়ছে, অথচ বেওয়ারিশ এই প্রাণীদের নিরাপত্তায় প্রাণী কল্যাণ আইন রয়েছে। অপ্রয়োজনীয় নিষ্ঠুরতার অভিযোগে রয়েছে জেল জরিমানার বিধান। প্রাণী অধিকার কর্মী ও গবেষকরা বলছেন, আইনি জটিলতার কারণে অনেকেই মামলায় আগ্রহ হারাচ্ছেন। তাদের দাবি, আইনের প্রয়োগ করতে হলে প্রাণী সম্পদ অধিদপ্তরকেই উদ্যোগী হতে হবে। পৃথিবীর সব প্রাণীর ক্ষেত্রেই মা সন্তানের সম্পর্ক চিরন্তন ও শাশ্বত। মায়ের কাছ থেকেই শেখা বেঁচে থাকার প্রথম পাঠ। সভ্য মানুষ হোক আর পথের কুকুর বেড়াল, সব প্রাণেই আছে আবেগের প্রকাশ। আদিকাল থেকেই মানুষের সহচর কুকুর ও বেড়াল। শিকারের পথের সাথী হওয়া থেকে শুরু করে এখন বসত বাড়িতে এদের বিচরণ। খাবারে উচ্ছিষ্ট খেয়ে বাঁচে, সহায়তা করে চারপাশের আবর্জনা পরিষ্কারেও। এরা এখন সমাজেরই অংশ হয়ে উঠেছে, অথচ এদেরই ওপরে বাড়ছে মানুষের নৃশংসতা। পথের কুকুর বেড়ালের নিরাপত্তায় 2019 সালে গঠন হয়েছে প্রাণী কল্যাণ আইন। প্রাণীকে মেরেছে, প্রাণীকে জবাই করেছে বা চোখ উঠিয়ে নিয়েছে, এই ধরনের অফেন্সগুলো সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীকেও করতে হবে, সচেতন করে গড়ে তুলতে হবে যে এগুলোও কিন্তু ক্রাইম। খালি শুধু মানুষকে মারলেই যে ক্রাইম তা নয়, পশুকে মারলেও কিন্তু ক্রাইম। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে প্রাণী কল্যাণ আইনে 6 বছরে মাত্র 4টি মামলা হয়েছে। তবে আইনগত জটিলতার কারণে মামলায় আগ্রহ হারাচ্ছেন অনেকেই। এই আইনটাকে আসলে প্রয়োগটা করবে কে, এটা চর্চা করবে কে, এটা জুরিসডিকশনটা কার হাতে থাকবে? প্রাণী সম্পদ অধিদপ্তর। এখন প্রাণী সম্পদ অধিদপ্তর যদি পথ কুকুরের পাশে না দাঁড়ায়, একটা বিড়ালের পাশে না দাঁড়ায়, একটা পাখির পাশে না দাঁড়ায় যেটা মালিকবিহীন, তাহলে তার পাশে কোন নাগরিক
আদালতে ছুটাছুটি করবে, থানায় হাজিরা দিবে। প্রাণীকল্যাণ আইন প্রয়োগে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাজের পরিধি বাড়াতে হবে। তাই জনবল সংকট কাটাতে না পারলে কার্যকর ভূমিকা রাখা কঠিন বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। প্রাণীর উপর যে সহিংসতাটা, এটা আসলে অনেক বেশি ক্ষুদ্র মাইক্রো লেভেলে হয়। অত জায়গায় গিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে করার মতো সক্ষমতা আমাদের নাই, বা এটা করতে পারা এটা সহজ না। প্রাণী গবেষকেরা বলছেন, মালিকবিহীন পথের প্রাণীগুলোর প্রতি সদয় হওয়া নাগরিক দায়িত্ব। এক্ষেত্রে সামাজিক সচেতনতার উপর গুরুত্ব দিলেন তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 বছর থমকে থাকার পর আবারও গতি ফিরেছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পে। ভূমি অধিগ্রহণে সরকারি বরাদ্দের পর শুরু হয়েছে অর্থ ছাড়ও। এবার দ্রুতগতিতে প্রকল্পের কাজ চালিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। রেলপথটি চালু হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব কমবে, বাঁচবে সময়। কৃষি ও শিল্পপণ্য পরিবহনেও আসবে গতি। বগুড়া থেকে সিরাজগঞ্জ সরাসরি রেলপথ না থাকায় ট্রেনগুলোকে সান্তাহার, নাটোর ও ঈশ্বরদী হয়ে প্রায় 120 কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে 2018 সালে একনেকে অনুমোদন পায় বগুড়া সিরাজগঞ্জ নির্মাণ প্রকল্প। তবে নানা জটিলতায় মাঝপথে বন্ধ হয়ে যায়। প্রায় 6 বছর পর এবছরের জুনে ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। এ রেলপথ চালু হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব কমবে প্রায় 112 থেকে 130 কিলোমিটার, সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা। কৃষি ও শিল্পপণ্য পরিবহনেও গতি আসবে বলছেন স্থানীয়রা। এই লাইনটি হলে খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গের সাথে সিরাজগঞ্জ বা ঢাকার যোগাযোগ খুব দ্রুত হবে, সময় বাঁচবে, অর্থ বাঁচবে। বগুড়া থেকে যখন আমাদের মাল আমরা ট্রাকে নিয়ে আসি, আমাদের ক্যারিং খরচটা বেশি পড়ে। আর যখন আমরা এই কাঁচামালটা যখন আমরা ট্রেনের মাধ্যমে নিয়ে আসবো, আমাদের ক্যারিং খরচ অর্ধেক হয়ে যাবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 5,589 কোটি 70 লাখ টাকা। ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,920 কোটি টাকা। সিরাজগঞ্জ অংশের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অর্থ দেওয়া শুরু হয়েছে। আমাদের অংশে অধিগ্রহণকৃত জমির মূল্য 1,127 কোটি টাকা, রেলওয়ে থেকে 950 কোটি টাকা পেয়েছে। আমরা ইতিমধ্যেই অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধ করা শুরু করেছি। প্রকল্পের অধীনে 9টি নতুন রেলওয়ে স্টেশন তৈরি করা হবে, যার মধ্যে 4টি সিরাজগঞ্জে ও 5টি বগুড়ায়। সিরাজগঞ্জের রায়পুর স্টেশনকে কেন্দ্র করে জংশন করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মামলা সংক্রান্ত জটিলতায় রংপুর দায়রা জজ আদালত চত্বর ও বিভিন্ন থানায় পড়ে আছে অসংখ্য অবৈধ যানবাহন, যেগুলোর বেশিরভাগ মাদক বিরোধী অভিযানে আটক। দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে এসব বাহন ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে। আইনজীবীরা বলছেন, দ্রুত মামলা নিষ্পত্তি করে এসব যানবাহন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া জরুরি। এদিকে প্রশাসন বলছে, দ্রুত মামলা নিষ্পত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রংপুর দায়রা জজ আদালত চত্বর ও থানাগুলোতে খোলা আকাশের নিচে পড়ে থাকা এসব যানবাহনের বেশিরভাগই মাদক বিরোধী অভিযানে জব্দ করা। এর পাশাপাশি রয়েছে চোরাই, নিবন্ধনহীন ও কাগজপত্রবিহীন গাড়িও। মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতার কারণে এসব যানবাহন বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে। এতে করে আদালত ও থানা প্রাঙ্গণ প্রায় ভাগাড়ে পরিণত হয়েছে। মামলা নিষ্পত্তি না হলে কিছুই করার উপায় থাকে না বলছেন সংশ্লিষ্টরা। এই গাড়িগুলো আসলে এই অবস্থায় পড়ে আছে, গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াকার যে পরিযান নষ্ট হচ্ছে, এটা কিন্তু দেশের জন্য ক্ষতিকর। এই 28টা কপি পেতে আমাদের একটু নানা রকম প্রশাসনিক জটিলতা হয়। এটা আমরা দ্রুততম সময়ের মধ্যে সংগ্রহের জন্য মাননীয় জেলা জজ স্যারের সঙ্গে যোগাযোগ সহ অন্যান্য যে প্রক্রিয়া সেটা করতেছি। মামলা যত দ্রুত নিষ্পত্তি হবে, তত দ্রুত এসব যানবাহনের ভাগ্য নির্ধারণ সম্ভব। না হলে এগুলো রাষ্ট্রের সম্পদ হয়েও ক্ষতির কারণ হবে বলে জানালেন এই আইনজীবী। যথাযথ দায়িত্ব পালন না করবার কারণে একটা 6 মাসে নিষ্পত্তি হবার যোগ্য মামলা বৎসরের পর বৎসর চলে আসছে, নিষ্পত্তি হচ্ছে না। যার কারণে আমাদের এই রাষ্ট্রীয় এত বিশাল একটা সংখ্যক অর্থ জলের মতো মিশে যাচ্ছে। বিআরটিএর তথ্য বলছে, রংপুর মেট্রোপলিটন এলাকায় 6টি থানা ও জেলা আদালত মিলিয়ে প্রায় 2000-এর মতো জব্দ করা যানবাহন পড়ে আছে। ডাম্পিং স্টেশনে রাখার জন্য যে অপরাধ করে থাকুক না কেন, গাড়িগুলো পাহারা দেওয়া কিংবা সংরক্ষণ করার বিষয় থাকে, সেখানে বাউন্ডারির বিষয় থাকে, পার্ট চুরি হতে পারে। তো ডাম্পিং স্টেশন না থাকে কার্যক্রমটা ব্যাহত হচ্ছে। রংপুরের যে থানাগুলো আছে, এগুলোর ক্যাপাসিটি অনুপাতে আসলে এত বড় গাড়ি ডাম্পিং করে রাখা যায় না।
দ্রুত মামলা নিষ্পত্তি ও জব্দ যানবাহনের নিলাম প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।